এই আন্দোলনকারীদের উপরে এখানে যারা ছাত্রলীগ যারা এখানে নেতাকর্মী আছে তারা কিন্তু বহিরাগতদের নিয়ে একটি হামলা চালাতে পারে। এটি হচ্ছে যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজ। এই ব্রিজটিকে ঘিরে কিন্তু অনেক রকমের ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এবং সেটি কিন্তু মানুষের সারা দেশ বিদেশের মানুষের হৃদয়ে কিন্তু আজ পড়েছিল। কোটা নিয়ে সিম্পল একটা কোটা ইস্যু ছিল। আমি বলছিলাম ছোট্ট একটি বিষয় যেটি একদম টেবিলে বসে সুরাহা করা যেত। আমরা দেখেছি যে আন্দোলনের সময় হেলিকপ্টারে করে গুলি চালানো হচ্ছে। হেলিকপ্টার তো র্যাবের যে হেলিকপ্টার, সেগুলো হেলিকপ্টারগুলো কিভাবে ব্যবহার হলো এটা যদি র্যাবের ডিজি না জানে, আপনার প্রত্যেকটা সংস্থা, আপনি পুলিশ বলেন, র্যাব বলেন, এবং সবকিছুই ব্যবহার করে। এম এ হালিম সাভার থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। একটু হালিমের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার একটু খবর সংগ্রহ করার স্মৃতি একটু আমি জানতে চাই। হালিম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি যদি বলতেন যে আসলে জুলাই এই গণ অভ্যুত্থানের এই আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কিভাবে নিয়েছে, সরকারের দমন পীড়ন নীতি আসলে কতটা প্রভাব ফেলেছিল তাদের উপর। আপনাকে প্রথমে জানিয়ে রাখি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই 1 তারিখে সেখানে আমরা দেখতে পেয়েছি যেটি সেন্ট্রাল লাইব্রেরি, সেখানে একটি কমিটি গঠন করা হয় এই আন্দোলনের জন্য। সেই লাইব্রেরির ওখানে সেই কমিটি গঠন করার পর থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় এখানে যারা শিক্ষার্থী ছিল তারা কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ের যে মাঝে যে বিভিন্ন সড়কগুলো রয়েছে সেখানে তারা বিভিন্ন স্লোগান এবং তারা বিক্ষোভ করেছেন, এবং তারপরে একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে এই শিক্ষার্থীরা কিন্তু ঢাকার ইচ্ছা মহাসড়ক সেখানে অবরোধ শুরু করে। তো আমি যদি স্পেসিফিকভাবে যদি আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই 15 জুলাই, সেই 15 জুলাই যেটি যেটি বিশ্ববিদ্যালয়ের যে এখানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে কিন্তু এই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে এই ছাত্রলীগের যে হামলা হয় সন্ধ্যার দিকে, সেই হামলার পরপরই কিন্তু সেই বিচারের দাবিতে যারা এই আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু ডিসি ভবনের সামনে যায়, যেটি আপনি সেদিন ছিলেন। সেদিন রাত 11টায় আমি লাইভে যুক্ত ছিলাম। সেই 11টার সংবাদ আমরা সেটি লাইভ প্রচার হওয়ার পরপরই আমরা শুনতে পাই যে এই আন্দোলনকারীদের উপরে এখানে যারা ছাত্রলীগ যারা এখানে নেতাকর্মী আছে তারা কিন্তু বহিরাগতদের নিয়ে একটি হামলা চালাতে পারে। সেই হামলার ঘটনার কারণে কিন্তু সেখানে আমরা যারা সংবাদকর্মী ছিলাম গুটি কয়েক, তারা ওখানে অবস্থান করছিলাম। তো আমরা দেখতে পাই সেই সময় কিন্তু রাত 12টার পরই কিন্তু সেখানে যারা ছাত্রলীগের কর্মীরা ছিল তারা কিন্তু বহিরাগত যারা এখানে আশেপাশে যারা এখানে ছাত্রলীগ যুবলীগ যারা ছিল তারা কিন্তু ট্রাকে করে বিশ্ববিদ্যালয়ের যে পাশে বিভিন্ন গেটগুলো রয়েছে সেখানে তারা প্রবেশ করে, এবং সেখানে সে একটি বিভীষিকাময় মুহূর্ত যেখানে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর তার বাসায় কিন্তু এই শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের এই নেতাকর্মীরা, এবং তারপরে কিন্তু সেই হামলাটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। যে এই হামলাটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে যে অবস্থানরত শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু মেনে নিতে পারেনি, এবং তারাও একসাথে বের হয়ে আসে বিভিন্ন হল থেকে। তারপরে কিন্তু আমরা দেখতে পাই পুলিশের যে মুহুর্মুহুর যে টিয়ার সেল নিক্ষেপ এবং তাদের উপর আক্রমণ, সেই আক্রমণ তাদের উপর চালায়। কিন্তু আমরা সংবাদকর্মী যে বিশেষ করে আমি যখন ছিলাম সেখানে আমার ক্যামেরাম্যান ছিল, তাকে কিন্তু পুলিশ তাকে আহত করে, এবং আমি সেখানে 1 মিনিটের ফুটেজের জন্য আমি কিন্তু সারা রাত এখানে অবরুদ্ধ অবস্থায় ছিলাম। নিশ্চয়ই সেই গল্পগুলো আরো শুনবার চেষ্টা করবো। হালিম সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। যাত্রাবাড়ি থেকে একটু নগর সংবাদদাতা সোহাগ আহমেদ আপনাকে যুক্ত করতে চাই। আপনার কাছে বেশি প্রশ্ন আছে আমার, কারণ আপনি একদমই জুলাইয়ের শেষ দিন থেকে একদম 36 জুলাই মানে আগস্টের সময় একদম বলা যায় যে কি বলবো যে সারা দেশের নজর যেখানে ছিল সেই যাত্রাবাড়ির খবরগুলো সংগ্রহ করেছেন। এখন হয়তো আমার কাছে একটু কম সময় রয়েছে, আপনি শুরুর দিনের গল্পগুলো যদি একটু বলতেন যে সব সংবাদ সংগ্রহণ কতটা চ্যালেঞ্জের ছিল। সোহাগ। রোবায়েত, আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে এই যে কোঠা বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন যদিও ঢাকা ইউনিভার্সিটি থেকে ঘোষণা হয়, কিন্তু এই আন্দোলনকে চাঙ্গলা রেখেছে কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তখন এই আন্দোলনে কিন্তু তারা নেমে আসে। আপনি দেখছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজ। এই ব্রিজটিকে ঘিরে কিন্তু অনেক রকমের ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এবং সেটি কিন্তু মানুষের সারা দেশ বিদেশের মানুষের হৃদয়ে কিন্তু আজ পড়েছিল। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই তামিম হোসেন নামে যে এক শিক্ষার্থীকে পুলিশ খুব কাছ থেকে হত্যার উদ্দেশ্যে যে একাধিকবার গুলি করেছিল, সে ঘটনাটা কিন্তু এখানেই ঘটেছিল। অর্থাৎ
এই যে পাশে যে স্টলটা দেখা যাচ্ছে, চার স্টল, সেটি হচ্ছে 20শে জুলাই। আপনার শাহারি এবং তামিম, ইমাম হাসান তামিম, তারা দুই বন্ধু সহ কয়েকজনের চা খাচ্ছিল এবং তারা কিন্তু আন্দোলনের তাদের সম্পৃক্ততা ছিল না, অর্থাৎ তারা কলেজে পড়ে অনেকদিন ধরে, তারা এক হতে পারে না, কারফিউ তখন কিন্তু শীতল ছিল। তো এই কারণে তারা এসেছিলেন জাস্ট দেখার জন্য যে এইখানের অবস্থাটা কি। পরবর্তীতে তারা এই স্টলে যখন পুলিশ ধাওয়া করে, আমি কিন্তু সেখানে উপস্থিত ছিলাম এবং আমার চোখের সামনে ইমাম হোসেন তামিমকে কিন্তু গুলি করা হয়। আমি নিজে যেটা দেখেছি যে যাত্রাবাড়ি থানার তদন্ত জাকির হোসেন খুব কাছ থেকে তাকে কিন্তু 4 বার গুলি করে তাকে হত্যা করেছে। এবং ব্রিজের যে ওই পাশটা, অর্থাৎ ফুটওভার ব্রিজের যে রাস্তার ওই পাশটা ঠিক আমার সোজা, এখানে হচ্ছে প্রথম যখন রাস্তা ব্লক করে শিক্ষার্থীরা আন্দোলন করে, তখন কিন্তু শান্তভাবেই শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। তারা জ্বালাও পোড়াও বা ভাঙচুর কোনো কিছুই বা সহিংস কোনো ঘটনাই কিন্তু তারা ঘটায়নি। তো প্রথম দিকে যখন আন্দোলন, পুলিশ একাধিকবার যখন তাদেরকে চলে যাওয়ার জন্য, রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলে, তারা আসলে রাস্তা ছেড়ে না গেলে পুলিশ প্রথম হামলাটা কিন্তু এখানে শিক্ষার্থীদের উপরে করে এবং তখন কিন্তু চারিদিকে এই যে যে শিক্ষার্থীদের উপর যে হামলার যে ঘটনা, এটি কিন্তু ছড়িয়ে পড়ে এবং নিশ্চয়ই নিশ্চয়ই সোহাগ, আপনি সঙ্গেই থাকবেন, বিরতির সময় হয়েছে। এবং এই ধরনের ছাত্রদের উপর নির্যাতন, দমন সরকারের পক্ষ থেকে করা হওয়ার পর এটি কিন্তু একদম পুরো বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন হয়, অর্থাৎ আপামর জনতা এটিতে সম্পৃক্ত হয়। এমন দমনের কথা আপনি বলছিলেন, প্রাণহানির কথা বলছিলেন, আপনার সামনেই ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থান কেমন ছিল? আজকে 2 জুলাই 2025, কিন্তু 2 জুলাই 2024টা আসলে এমন ছিল না। সেই স্মৃতি কথাগুলোই আসলে আমরা জানবার চেষ্টা করছিলাম। কতটা সংবাদ সংগ্রহে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল আজিজুল পান্নু, সেটিও একটু আমাদেরকে জানাবেন। আপনার কি মনে হয় না যে 1.5 দশক ধরে একটি বাংলাদেশে যে শাসন ব্যবস্থা ছিল সেটিকে ভেঙে চুরে এমন একটা অরাজনৈতিক বিষয় একদম আপামর জনগণের রাজনৈতিক মনের কথা হয়ে উঠতে পেরেছে? সেখানে আপনি সরকারের কি ধরনের ব্যর্থতা আসলে দেখেন? এই সরকার তো, আমি যে সরকারের কথা বলছি, তারা তো দীর্ঘদিন ধরে ভোটবিহীনভাবে বড় বড় রাজনৈতিক দলকে দমন পীড়ন করে আসলে টিকেছিল। আপনার কি মনে হয় না ছোট্ট একটি বিষয়ের আন্দোলন এমনভাবে তাদেরকে পর্যুদস্ত করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে? সেটিতে প্রধান কারণ কি ছিল আসলে আপনার মনে হয় সংবাদকর্মী হিসেবে? রুবায়েত, আমার কাছে যেটা মনে হয় যে সরকার তো আসলে দীর্ঘদিন ধরেই তারা ক্ষমতায় ছিল বা টিকে ছিল, তারা সরকার থাকার চেষ্টা করবে, এটাই আমরা অতীতেও দেখে এসেছি যে এরকমই হয় বাংলাদেশে, এর বাইরে কিন্তু আর কোনো কিছু দেখি না। কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি মনে হয়েছে যে তারা যে হাইকোর্টে, যে আপনি নিশ্চয়ই জানেন যে যখন গুলিতে মানুষ মারা যাচ্ছিল, ছাত্ররা মারা যাচ্ছিল, তখন কিন্তু হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। তখন যদি হাইকোর্ট থেকে একটা কোনো রকম প্রতিকার পেত, তাদের একটা সান্ত্বনার জায়গা তৈরি হতো। সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাইনি। যে গুলি করার যে নিষেধাজ্ঞা চেয়ে একটা রিট করা হয়েছিল, সেটি কিন্তু হলো না। এবং পরবর্তীতে আপনি দেখবেন যে 6 জন সমন্বয়ককে যখন ডিবি অফিসে আটকে রাখা হয়, তাদের ব্যাপারেও কিন্তু একটি তাদেরকে যাতে আদালতে হাজির করা হয়, এটাকে হেভিয়াস কর্পাস বলা হয়ে থাকে, সেরকম একটি মামলা আমরা করতে দেখেছিলাম। সেটিতেও আমরা কিন্তু কোনো আদালতের ওইরকম কোনো ছাত্রদের পক্ষে কোনো আদেশ আমরা দেখিনি। সুতরাং আপনি দেখেন যে সরকার একদিকে চাচ্ছে জোর করে টিকে থাকার জন্য, এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে আপনার সর্বোচ্চ আদালত থেকে, সুপ্রিম কোর্ট থেকে যে একটা প্রতিকার পাবে, ছাত্ররাও তো এদেশের নাগরিক, সেই নাগরিক যে অধিকারটুকু বা সাংবিধানিক অধিকারটুকু তারা কিন্তু নিশ্চিত হতে পারে না। তাদের পক্ষে থেকে আইনজীবীরা লড়ছেন বা কোনো মানে একটা কিছু সান্ত্বনা পেলে বা সরকারের পক্ষ থেকে যদি কোনো রকম আলোচনার উদ্যোগ নিয়ে এমন পর্যায়ে এসে তারা আলোচনার প্রস্তাব করেছিল, আপনি নিশ্চয়ই জানেন, তখন কিন্তু আর আলোচনার সুযোগ নেই। আলোচনাটা অনেক আগে থেকে হলে কোটা নিয়ে সিম্পল একটা কোটা ইস্যু ছিল। আমি বলছিলাম ছোট্ট একটি বিষয় যেটি একদম টেবিলে বসে সুরাহা করা যেত। এবং আপনাকে আমি একটা জিনিস বলি যে এই যে আন্দোলনটা যখন চলছে, তখন কিন্তু আমাদের সাংবাদিকদের উপরেও কিন্তু বেশ প্রেশার ছিল। আপনি নিশ্চয়ই সংবাদকর্মী হিসেবে আপনারও জানা আছে যে
আপনি সরকার বলেন বা গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু আমাদের বিভিন্ন প্রেসক্রিপশন দেয়া এবং তাদেরকে যে দুষ্কৃতিকারী বলে আন্দোলনকারীদের যে এটি কিন্তু বলার চেষ্টা করা হচ্ছিল, যদিও আমাদের যে বার্তা কক্ষ থেকে কিন্তু সঠিক সিদ্ধান্তের কারণেই এবং আমাদের সেভাবে নির্দেশনা দেওয়ার কারণে আমরা কিন্তু সেগুলো আমরা বলিনি, কারণ আমাদের কাছেও কিন্তু মনে হয়েছে যে এই আন্দোলনের যদি গ্রহণযোগ্যতায় না থাকবে তাহলে সারা দেশবাসী কেন আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এরকম একটি বিষয়। এবং একই সঙ্গে সেই সময় দেখা গিয়েছে যে সরকারের যে নির্দেশনাগুলো এগুলো তো ১.৫ দশক ধরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিলই, সবসময়ই ছিল, যেহেতু ফ্যাসিবাদ আসলে এই ১.৫ দশকে বাংলাদেশে গজে উঠেছিল। কিন্তু যে বিষয়টিকে দেখা হয়েছে, আমি যেটা মনে করেছি সেটি হচ্ছে যে জনমনের যে আকাঙ্ক্ষা সেটিকেও আসলে গ্রহণযোগ্য করা হয়নি বা অগ্রাহ্য করা হয়েছে এবং সব শক্তি মিলিয়ে করেছে পুলিশ বাহিনী, একই সঙ্গে আদালত। আপনি বলছিলেন এই যে সরকারের সবাই যদি শীর্ষ পর্যায়ে যে বিষয়টি বোঝার কথা সেটি শীর্ষ পর্যায়ে বুঝলো না, শীর্ষ পর্যায়ে বোঝে নাই না। শোনেন, শুধু আদালত ব্যবহার করা হয়েছে তাই না, যত রকম প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো ছিল সব কিছুকেই ব্যবহার করা হয়েছে। আপনার তাহলে না হলে আমরা দেখেছি যে আন্দোলনের সময় হেলিকপ্টারে করে গুলি চালানো হচ্ছে। হেলিকপ্টার তো র্যাবের যে হেলিকপ্টার, সেগুলো হেলিকপ্টারগুলো কিভাবে ব্যবহার হলো এটা যদি র্যাবের ডিজি না জানে, আপনার প্রত্যেকটা সংস্থা, আপনি পুলিশ বলেন, র্যাব বলেন, এবং সবকিছুই ব্যবহার করেছে। এবং আমার মনে পড়ছে যে ১২ জুলাই সম্ভবত মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটি বিবৃতি দিয়েছে, তখন সম্ভবত বাংলাদেশের দুজনে এই কোটা আন্দোলনে মারা গিয়েছিল। স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মিলার সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে বাংলাদেশের 2 জন ছাত্র মারা গিয়েছে, এটিতে আমরা উদ্বেগ জানাই। তৎক্ষণাৎ তার পরদিন পররাষ্ট্র দপ্তর সেহলি সাবরিন, যিনি মুখপাত্র ছিলেন তৎকালীন, তিনি ব্রিফিং করে জানিয়েছিলেন যে এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে হয়নি, অর্থাৎ মৃত্যুকেও ধামাচাপা দিতে চেয়েছিল। আপনাকে যদি পুলিশ নিয়ে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, গল্প বললে আপনি বুঝতে পারবেন যে পুলিশের ভূমিকা আসলে কি ছিল। জি, আপনার 17 জুলাই ওই দিন ঢাকা ইউনিভার্সিটিতে তখন কিন্তু ছাত্রলীগকে অলরেডি বের হয়ে গিয়েছে। তখন আন্দোলনকারী ছাত্ররাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল এবং শিক্ষকরা যারা ছিলেন আন্দোলনকারীদের সমর্থক তারা ছিলেন। তো ওই দিন আশুরা ছিল, ছুটির দিন, আমার ডিউটি ছিল, আমি গেলাম। যাওয়ার পরে খুব সকাল থেকে খুব নিরাপত্তা ছিল একদম, ছাত্ররাও তখন বের হয়নি। তবে শুরুর দিকে আমি দেখতে পেয়েছি যে শুধুমাত্র কয়েকজন শিক্ষক তারা একটি মিছিল নিয়ে একজন ছাত্র শাহবাগ থানায় আটক রেখেছিল, তাকে ছাড়িয়ে নিয়ে তারা চলে গেল। এরপরে আমরা শিক্ষকরা যখন চলে গেল বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ওদিকে, তখন আমরা টিএসসিতে অপেক্ষা করছিলাম এবং তখন কিন্তু কোনো আন্দোলনকারী আমরা দেখিনি। এবং দুপুরের দিকে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, শুধু কিন্তু পুলিশই ছিল এবং ওখানে একজন যুগ্ম কমিশনার ডিএমপির মেহেদি নাম ওনার নেতৃত্বে কিন্তু কয়েকশো পুলিশ আমরা দেখেছি। এবং দেখেন ওখানে শুধুমাত্র এই এখন যে আক্তার এবং 2 জন ছাত্র, ও সহ 2 জন, আক্তার সহ 2 জন, মোট 3 জন শিক্ষার্থী ওখানে এসেছে। আসার পরে পুলিশ আতঙ্কিত হয়ে গেল। আমরা আসলে আক্তারের কাছে একটু জানার চেষ্টা করছিলাম যে ভাই আপনার কি বক্তব্য বা কি এখানে এসেছেন এই পরিস্থিতির মধ্যেও, কিন্তু আমরা যখনই তার বক্তব্য জানার জন্য বুম ধরেছি, এই মুহূর্তে আমার কাছে কেন যেন একটু সন্দেহ লাগলো যে আচ্ছা আমরা তো সবাই ওর উপরে হুমড়ি খেয়ে পড়েছি, কোনো ঝামেলা না হয় আবার একটু। তো আমি একটু পিছনে দেখতে গিয়ে দেখি যে পুলিশ সাউন্ড গ্রেনেড, আমাদের একদম গার উপরে সাউন্ড গ্রেনেড মারা হলো। আমি কাকতালীয়ভাবে দেখে আমি একটু 2 স্টেপ আমি পিছাতে পেরেছিলাম। এর মধ্যে কিন্তু সাউন্ড গ্রেনেড মেরে দিল। আমাদের সহকর্মী কিন্তু 5-6 জন যারা বিভিন্ন টেলিভিশন বা গণমাধ্যমে কাজ করে, এরকম 5-6 জনের শরীর একদম রক্তাক্ত হয়ে গেল ছুলে। এই যে এই দমন-পীড়নের চিত্র। এরপরে আমরা কিন্তু ওই পুলিশ মেহেদিকে, যিনি যুগ্ম কমিশনার ছিল, তার কাছে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে এইরকম কেন হামলা ভাই, আমরা সংবাদকর্মীদের উপরও আপনারা হামলা করলেন একদম কোনো কারণ ছাড়াই, আর 3 জন মাত্র ছাত্র এসেছে, সেটা দমন করার জন্য আপনাদের এত বড় পদক্ষেপ নেওয়া লাগবে? তখন তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেন। নিশ্চয়ই এটি একদম সুপ্রিম অথরিটির নির্দেশনা ছাড়া এমন আচরণ করা আসলে বাঞ্ছনীয় নয়। নিশ্চয়ই তাদের তেমনই নির্দেশনা ছিল।